প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্ন সারথী শেখ হাসিনা। আমাদের এই বিশেষ আয়োজনে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অধ্যাপক রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও সংযুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সুলতানা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই অধ্যাপক রফিকুল ইসলাম স্যার, আপনার কাছে একটু আসতে চাই। বেশ কবছর আগে আপনার একটা লেখা পড়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বন্ধে। আপনি বলেছিলেন 1981 সালে 17ই মে যখন তিনি ফিরে আসেন 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে, কি বাধার প্রাচীর অতিক্রম করে তিনি বাংলাদেশে এসেছিলেন। তার পরের বছর আপনি যেটা উল্লেখ করেছেন যে সেখানে আপনি তাকে বাংলাদেশের প্রতিটা জেলার ম্যাপ তাকে দিয়েছিলেন। আপনার খুব প্রিয় ছাত্রী শেখ হাসিনা, আপনি যেটা তাকে বোঝাতে চেয়েছিলেন, যেহেতু তুমি আওয়ামী লীগের সভানেত্রী, অতএব প্রত্যেকটা জেলা সম্বন্ধে তোমার সম্যক ধারণা প্রয়োজন। তা আপনি যদি স্যার এখান থেকে একটু শুরু করেন স্বপ্ন সারথী শেখ হাসিনা এই আলোচনায়। এটা হলো যখন হাসিনা দেশে ফিরে এলেন, প্রথমে তো তিনি 32 নম্বরে স্থান পাননি, বা 32 নম্বর তাকে ছেড়ে দেওয়া হয়নি। 32 নম্বর তিনি পেয়েছেন বিচারপতি সত্তারের আমলে। তো একদিন ওখানে সন্ধ্যার দিকে গিয়ে দেখি যে একটা ঘরে একা তিনি বসে আছেন। কোন রকমে ঘরটা কিছুটা পরিষ্কার করা হয়েছে এবং কোন রকম প্রহরার কোন রকম ব্যবস্থা নেই। আর তিনি বসে বসে অস্ত্রভারাক্রান্ত। আমার দেখে খুব খারাপ লাগলো। আমি কি করা যায়? তখন কোন এক পাবলিশার এখানে বাংলায় প্রতিটি জেলার, তখনকার জেলাগুলোর একটা করে মানচিত্র বের করেছে। তা আমি মানচিত্রগুলো সংগ্রহ করে আরেকদিন ওর কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে তাকে বললাম যে তুমি এখানে একা একা বসে থাকো, এটা নিরাপদ নয়। তুমি এখানে থাকো, এখানে তোমার সঙ্গে আরো লোক প্রয়োজন। বলে, স্যার আমার আর কি প্রয়োজন, আমি আর কতদিন, ইত্যাদি ইত্যাদি। তাই বললাম ওইসব কথা বলো না, এখন তোমার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি তোমাকে আমাদের প্রতিটি জেলার মানচিত্র দিয়ে গেলাম, তুমি মানচিত্র দেখো এবং কোন জেলায় কি আছে কোথায় জানার চেষ্টা করো, এবং বঙ্গবন্ধুর মানুষ কোথায় কে আছে না আছে, এইটা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা তোমার সারথি হবে, যাদের উপরে ভরসা করে তুমি ময়দানে নামবে। আমি ঠিক জানি না ওই মানচিত্রগুলো তার কতটা কাজে লেগেছিল, কিন্তু এরপরে যখন আমি দেখলাম যে তিনি সারা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছেন এবং যেখানে যাচ্ছেন সেখানেই তিনি সেই পুরনো মানুষ যারা বিশ্বস্ত তাদের সঙ্গ পাচ্ছেন, তখন আমার মনে হলো মানচিত্রগুলো বোধহয় কাজে লেগেছে। সে যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে হাসিনা দেশে ফেরার পর যে অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নিয়ে যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন, অর্থাৎ যেভাবে দেশটা চলছিল সেইভাবে চললে এতদিন বাংলাদেশ বাংলাদেশ থাকতো না। হাসিনা দেশে ফিরে আসার ফলেই বাংলাদেশ আবার বাংলাদেশ হলো। সেই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তারা আবার সবাই একে একে ফিরে আসতে শুরু করলেন এবং পুনরায় বাংলাদেশ সে আমাদের পরিচিত বাংলাদেশ হয়ে উঠল। আমি একটু সুলতানা কামাল আপনার কাছে একটু আসতে চাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আপনি একসাথে বেড়ে উঠেছেন। সেই নারী শিক্ষা মন্দির থেকে, স্কুল থেকে, তার পরবর্তীতে তিনি চলে গেলেন আজিমপুর বালিকা বিদ্যালয়ে, আপনি পড়তে গেলেন কামরুন্নেসা স্কুলে, এবং সেই সময়টার বর্ণনা আপনার লেখায় যখন পড়েছি আমি আজ থেকে প্রায় 10-11 বছর আগে, আমার কিন্তু এই বিষয়টা এমন মনে হচ্ছে যে আসলেই তিনি আমাদের স্বপ্ন সারথি। আমি আপনার কাছ থেকে তার ছোটবেলার স্মৃতিটা একটু করে প্রথমে জানতে চাই। ছোটবেলায় শেখ হাসিনাকে আমাদের সঙ্গে পরিচয়ের যে প্রথম পর্ব, সেখান থেকেই দেখেছি যে কত যেটাকে বলে বাধা বিঘ্ন, উৎপীড়নও যদি এই কথাটা ব্যবহার করতে পারি, সেটার মধ্যে দিয়ে তাকে জীবন অতিবাহিত করতে হয়েছে। সেই ছোটবেলায় আমি তো তাকে চিনি যখন আমরা ক্লাস 3-তে একসঙ্গে পড়েছি, 3য় শ্রেণীর ছাত্রী, নারী শিক্ষা মন্দিরে একসঙ্গে আমরা পড়াশোনা করেছি সেখানটায়। সেই সময়েই তাকে সহ্য করতে হয়েছে যে বিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতা, তারা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালার অসহযোগিতা, একটা পরিবার বাড়িঘর হারা হয়ে কিভাবে কোথায় আশ্রয় নিবে সেটার কোন রকম বিবেচনা কিংবা কোন রকম সংবেদনশীলতার একেবারে কোনো বিন্দু মাত্র না রেখে তাদের প্রতি যে আচরণ করা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশেই হবে নিশ্চয়ই সে সময়। কারণ বঙ্গবন্ধু, আমরা সবাই জানি যে আইয়ুব খান যখন 1958 সালে সামরিক শাসন জারি করলেন, তার প্রথম শত্রু হিসাবে বঙ্গবন্ধুকেই চিহ্নিত করলেন। এবং আমি এই কথাটা অনেকবারই বলেছি যে আইয়ুব খান যে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, সেটা তার এই আচরণ থেকে আসলে আমরা ধরেই নিতে পারি। কারণ তিনি ঠিকই চিনতে পেরেছিলেন যে কাকে থামাতে পারলে বাংলাদেশকে থামানো যাবে। নানা উৎপীড়নের মধ্যে দিয়ে তাকে পথ চলতে হয়েছে, কিন্তু তিনি কখনো স্বপ্ন দেখা ছাড়েননি। সেই জন্য আজকেও আমরা তাকে স্বপ্ন সারথি বলছি। এই কারণেই যে এত চ্যালেঞ্জের সামনে, এত বাধা বিঘ্নর সামনেও কিন্তু তিনি তার দেশকে কিভাবে গড়ে তুলবেন, তার দেশের চেহারা কেমন হবে, তার দেশের মানুষ কেমন থাকবে, সেই চিন্তা থেকে কখনোই নিজেকে সরিয়ে রাখেননি। কতটা সাফল্য অর্জন করেছেন, কোথায় পৌঁছেছেন সেই বিবেচনা তো পরের কথা, সেটা অন্য বিশ্লেষণের কথা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার বাল্যবন্ধু হিসাবে আন্তরিকভাবে বিশ্বাস করি যে তিনি দেখতে চান যে তার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে একটা সুন্দর অবস্থান তৈরি করে নিক নিজের জন্য। এবং তার তো একটা বিরাট দায়বদ্ধতা রয়েছে, যেটা তিনি বারবারই উচ্চারণ করছেন। আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশের 50 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে কিংবা সেই যে একটা উদযাপনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তিনি বারবার উচ্চারণ করেছেন যে বাংলাদেশকে তিনি দেখতে চান বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলা হচ্ছে। এখন বঙ্গবন্ধুর আদর্শ কি? প্রত্যেকেরই, যারা দেশ গড়ার কাজে আছেন, যারা সংসদে আছেন, যারা নির্বাহী অবস্থানে রয়েছেন, যারা সামরিক বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে নিজেদের একটা জায়গা করে নিয়েছেন, কিংবা নাগরিক সমাজ যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে মানে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, তাদের কিন্তু আসলে অত্যন্ত গভীরভাবে জানা দরকার বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল। সেটা আমরা তার 7ই মার্চের ভাষণে পেয়েছি। অন্য কোনো কিছু যদি আমরা না করি, ওই একটা ভাষণ পড়লেই কিন্তু আমরা অনেকখানি দিক নির্দেশনা সেখান থেকে পাই। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাই, তার রোজনামচা থেকে পাই। আমরা যারা মনে করি যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যারা শেখ হাসিনাকে সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই, সহায়তা করতে চাই, কিংবা দেখতে চাই যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির নেতৃত্বেই বাংলাদেশ বাংলাদেশের স্বপ্নের জায়গায় পৌঁছাচ্ছে, তাদের প্রত্যেকেরই কিন্তু সেই জায়গাটা চিনে নেওয়ার একটা দায় রয়েছে। যে সেটার জন্য কিন্তু আমাদের আধারটা তৈরি করতে হবে সংস্কৃতিতে, শিক্ষায়, মননে, চিন্তায়। রবীন্দ্রনাথের একটা গান ধার করে যদি বলি, তার গানের যে কথাটা আছে যে লক্ষ্মী যখন আসবে কোথায় তারে দিবিরে ঠাই, দেখরে যে আপন পানে পদ্ম যে নাই, সেই পদ্মটা তৈরি করতে হবে। আমরা শুধু বঙ্গবন্ধুকে যদি ফিরিয়ে আনার চেষ্টা করি, আমাদের স্বপ্নের বাংলাদেশকে যদি প্রতিষ্ঠা করতে চাই, যেটার পথে আমি আছি, আমরা আছি বলে আমি বিশ্বাস করি, কিন্তু আধারটাকে অত্যন্ত শক্ত ভিত্তিতে তৈরি করতে হবে। এবং সেটার জন্য যেটা প্রয়োজন, আজকে যে চ্যালেঞ্জের সামনাসামনি আমরা রয়েছি, সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক, শিক্ষাগত, মননে, চিন্তনে, মনোজগতে আসলে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের ধারণা, চিন্তাগুলিকে ধারণ করা এবং লালন করার প্রয়োজন আছে। সুলতানা কামাল, আমি আপনার কাছে আরো কিছু জানতে চাইবো। খোদ আনোয়ার হোসেন, আপনার কাছে এই বিষয়টা আসতে চাই যে অনেক আগেও একটি কথাই আপনার সাথে অনুষ্ঠানে বলেছিলাম, 80-র দশকের মাঝামাঝি কোনো এক সময় আমাদের কবি হাসান হাফিজুর রহমান
তিনি বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে গিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে। তা তিনি বারবার আপনি আপনি করছেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি আপনি আপনি বলছেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলছেন যে আমার বয়স বা কত, আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনি 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 করছেন কেন? তখন হাসান হাফিজুর রহমান বলেছিলেন আপনিই তো বাংলাদেশ। আজকের তার এই জন্মদিনে তিনি 75 বছর বয়সে তিনি যে পদার্পণ করলেন, এই যে 74 বছরের ভিতরে তার প্রায় 60 বছরই তার রাজনৈতিক জীবন, লড়াই সংগ্রাম বাধা বিপত্তি। আপনি খুব ভালো করে জানেন 81 সালে 17 মে যখন দেশে ফেরেন, তার মাত্র কদিন আগে নিউজিক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি দেশে যাবই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বিপদ জেনেও কেন যাচ্ছেন? তিনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা, তার আদর্শের বাস্তবায়নের জন্য আমাকে যেতেই হবে, আর মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। তা তিনি সেইভাবেই কিন্তু বাংলাদেশে এসেছেন। 4 দশক ধরে একটি রাজনৈতিক দলের, আওয়ামী লীগের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি যখন স্মরণ করিয়ে দিলেন কবি হাসান হাফিজুর রহমানের সেই সংলাপ, আপনিই তো বাংলাদেশ। দেখুন, 17 জানুয়ারি 1972 টাইম পত্রিকা প্রচ্ছদে বঙ্গবন্ধুর আবক্ষ ছবি দিয়ে কোনাকুনি লিখেছিল বাংলাদেশ ফ্রম জেইল টু পাওয়ার, অর্থাৎ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমর্থক করেছিল। 1981 17 মে শেখ হাসিনা যখন ফিরলেন, তখন আমি কোনো পত্রিকার সম্পাদক হলে, সেই পত্রিকা বা সাময়িকীর সম্পাদক হলে প্রচ্ছদে শেখ হাসিনার ছবি দিয়ে কোনাকুনি লিখতাম বাংলাদেশ ফ্রম এক্সাইল টু এক্সিস্টেন্স, নির্বাসন থেকে বাংলাদেশ এখন অস্তিত্বে ফিরল। তো তিনি তো বাংলাদেশ হবেন। তার জন্মদিনে এটা আমার নৈতিক দায়বদ্ধতা এটা বলা যে জন্মদিনে বলতে এলাম শুভ তোমার জয়ন্তী। এই যে তাকে শুভ জয়ন্তী জানাচ্ছি, সেটা কিন্তু আমার অন্তরের অন্তঃস্থল থেকে। কারণ আমি আমার চোখের সামনে দেখছিলাম 75 পরবর্তী বাংলাদেশ নির্বাসিত হয়ে যাচ্ছিল, মিনি পাকিস্তান হচ্ছিল। শেখ হাসিনা ফেরার পরে আমি আমার সম্বিত ফিরে পেলাম, আমার অস্তিত্ব ফিরে পেলাম, আমার দেশকে ফিরে পেতে শুরু করলাম। তো সেই জন্যেই শুভ জয়ন্তী জানাচ্ছি তাকে। এবং আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে অনুসরণ করছি নানা মাত্রিক দৃষ্টিকোণ থেকে। তিনি রাজনীতি করতেন, এখনো করছেন, আবার নেতাও তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বকে যখন নেতা হিসাবে আমরা পাই, তখন রাজনীতিকের চাইতে নেতা ব্যক্তিত্বটি বড় হয়ে যায়। বঙ্গবন্ধু যেমন আমাদের রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তার সাথে বড় কথা আমাদের নেতা ছিলেন। তো শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, এটা মনে রাখতে হবে। তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। সেই কারণেই বঙ্গবন্ধু চেতনা, প্রণোদনা, আদর্শ সবকিছুকেই তিনি আত্মস্থ করতে পারেন। এই জন্যে যে বঙ্গবন্ধু যে সংগ্রাম করে, যে ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে অস্তিত্বময় করেছিলেন, তার প্রত্যক্ষদর্শী শেখ হাসিনা। তো কাজেই তিনি জানেন যে বঙ্গবন্ধুর বাংলাদেশকে কিভাবে করতে হবে। তিনি অবশ্য কতটুকু জানেন তার প্রমাণ পাবো তার কর্মকাণ্ড থেকে, তার আমলনামা থেকে আর কি। তা আমি সাধারণত কয়েকটি দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে অনুসরণ করছি। একটি হচ্ছে যে প্রথমত তার মধ্যে যে সম্মোহন, কারিশমা বলা হয় ম্যাক্স ওয়েবারের কথায়, কারিশমা। তো শেখ হাসিনার মধ্যে যে সম্মোহনী
শক্তিটুকু আছে তার আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে তিনি আহরিত সম্মোহন, তিনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর সম্মোহনকে তিনি ধারণ করছেন, আবার তার সঙ্গে যোগ করছেন নিজস্ব কর্মকাণ্ডের মধ্যে সম্মোহন। তো কাজেই তার মধ্যে রয়েছে মিশ্র সম্মোহন। শেখ হাসিনা বাংলাদেশ এই কথা বলতে গেলে সম্মোহনের কথাটা উঠে আসে। আর একটি হচ্ছে শেখ হাসিনা দুর্দান্ত সাহসী, বঙ্গবন্ধুর মতোই সাহস। কারণ বঙ্গবন্ধু একবার বলেছিলেন যে আমার জীবনে দুটো বড় অবলম্বন, একটি হচ্ছে আমার আত্মবিশ্বাস, আর একটি হচ্ছে আমার কৈশোর স্ত্রী, গৃহিণী আর কি। তো শেখ হাসিনার মধ্যে ওই আত্মবিশ্বাস জনিত সাহস আছে। এই সাহসটির নানা বহিঃপ্রকাশ আমরা দেখি। তিনি সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেন, কথা বলেন, এবং সেই কথার মধ্যে কিন্তু জড়তা কিছু নেই। যেমন ধরুন, তিনি সাহস দেখালেন আমাদের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করে, এই প্রথম বাংলাদেশে বিচার হলো। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে সাহস দেখালেন। আমি জানি, আপনিও জানেন নিশ্চয়ই, যে আওয়ামী লীগের ভেতরে এই দুটো প্রশ্নে নানাবিধ মত ছিল, কিন্তু শেখ হাসিনা দৃঢ়, ঠিক বঙ্গবন্ধুর মতোই। কারণ 1970 নির্বাচনে যখন আওয়ামী লীগের নেতারা দ্বিমত করছে ইয়াহিয়া খানের LFOর কারণে, তখন একমাত্র বঙ্গবন্ধুই বললেন জোরালোভাবে, আমার লক্ষ্য বাংলাদেশ প্রতিষ্ঠা। নির্বাচন হয়ে যাবার পরে আমি LFO টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। তো সেই সাহস আমি শেখ হাসিনার মধ্যে দেখছি। কারণ 1976 আগস্ট মাসে, তখন আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ি, হঠাৎ করে টেলিভিশনের পর্দায় চোখ আটকে গেল ITV। সেখানে অ্যান্থনি ম্যাসকারেনহাস সাক্ষাৎকার নিচ্ছেন কর্নেল ফারুক আর রশিদের। কর্নেল রশিদ বললেন, আই হ্যাভ কিল্ড শেখ মুজিব, দে হ্যাভ পুট মি অন ট্রায়াল। আমি শেখ মুজিবকে হত্যা করেছি, সাহস আছে তোমাদের আমার বিচার করার? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিচার করেছেন। বিশ্ব ব্যাংক একটা নাটক করে বসলো পদ্মা সেতু অর্থায়ন করতে গিয়ে। শেখ হাসিনা সিদ্ধান্ত দিলেন, সাহসী সিদ্ধান্ত, আমরাই করব, জনগণের টাকাই করব। পদ্মা সেতু এখন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে আগামী জুন মাস থেকে গাড়ি চলবে। এই যে সাহস, অনেক কথা আছে। আর একটি হচ্ছে ধরুন উদ্ভাবনী, ক্রিয়েটিভ লিডারশিপ। আচ্ছা, ক্রিয়েটিভ লিডারশিপ নিয়ে আপনাকে বিস্তারিত শুনবো। আমি একটু অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের কাছ থেকে শুনে আসতে চাই। অধ্যাপক রফিকুল ইসলাম স্যার, প্রতিকূল পরিস্থিতিতে মোকাবেলা করার দৃঢ় মনোবলটা রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা রয়েছে, আর গ্রামে গঞ্জে যে ঘুরে যে হতদরিদ্র মানুষকে তিনি যে ভালোবেসেছেন, এবং আপনার যে ওই দেখানো পথ 1982 সালে আপনি যে জেলা, প্রত্যেকটা জেলার ম্যাপ দিয়ে এসেছিলেন, আপনার প্রিয় ছাত্রী হিসেবে সে কিন্তু অক্ষরে অক্ষরে তা পালন করেছে। আপনি আগে যেটা শুরু করেছিলেন কথাগুলো, সেটা যদি আপনি আবার বিস্তৃত করেন। যে শেখ হাসিনা যখন দেশে ফিরে এলেন এবং আওয়ামী লীগের কর্ণধার হলেন, তখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ তো এক নয়। মাঝখানে 75 থেকে 82 এর মধ্যে বাংলাদেশের যে পরিবর্তন সাধিত হয়েছে, এমনকি তার পরেও পরের দিনগুলোতেও যে সব পরিবর্তন সাধিত হয়েছে, আমরা কি বলতে পারবো যে 1975 সালের পর থেকে যারা বাংলাদেশের রাজনীতিতে ছিলেন, যারা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তাদের কজন বাংলাদেশের লোক ছিলেন, কজন বাংলাদেশের যে প্রতিপক্ষ পাকিস্তান তাদের লোক ছিলেন? এটা কি আমরা নিশ্চিন্ত জানি? আমরা নিশ্চিন্ত জানি না বলেই শেখ হাসিনাকে এতবার মৃত্যুর ঝুঁকি নিতে হয়েছে। কিন্তু কখনো আমি তার মধ্যে, এমনকি যে 21-এ যেবার এতগুলো লোক মারা গেল, তখনও যখন আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছি,
আমি তার মধ্যে ভয়ের কোনো চিহ্ন দেখিনি। ব্যথা দেখেছি, তাদের জন্য সমবেদনা দেখেছি, তাদের সাহায্য করার জন্য চেষ্টা দেখেছি, কিন্তু কখনো তিনি বলেননি যে আমি এ পথে আর যাব না। কারণ তিনি ধরেই নিয়েছেন যে পথে তিনি যাচ্ছেন সে পথে যে কোনো সময় তার যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটার জন্য তিনি সামান্যতম ভীত নন। তিনি যে ভীত নন, তিনি যে সাহসী, সেটি তার কথাবার্তা চলনে বলনে বোঝা যায়। এবং এটা বোঝা যায় যে বাংলাদেশের জন্যই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। এবং আজকেও বাংলাদেশে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের বিরুদ্ধে বারবার সেই পুরনো কাসন্দি ঘাটছে, তারা তাদের প্রধান লক্ষ্য হচ্ছে হাসিনা। সেই হাসিনা আজকে কি পরম সাহসের সঙ্গে লড়ে যাচ্ছেন করোনার বিরুদ্ধে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নে। এই যে দুটি দিক, করোনা যখন এলো আমরা ভাবলাম আমাদের সব স্বপ্ন বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু দেখলাম যে না, একের পর এক, শুধু পদ্মা সেতু কেন বা পদ্মা সেতুর উপরে যে রেলওয়ে সেটি কেন, শুধু বিদ্যুতে যে আমরা এখন সম্পূর্ণরূপে নিজস্ব নির্ভরশীল, শুধু সেটাই কেন, একের পর এক হাসিনা বাংলাদেশের সামনে যে অগ্রগতির উন্নতির ছবি তুলে ধরছেন এবং তা বাস্তব, মেট্রো রেল বাস্তব, এগুলো আর মিথ্যে কথা নয়, এগুলো মিথ্যে ফাঁকি নয়। তাতে বোঝা যায় যে তিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করে যেতে চান। এবং আমরাও চাই যে হাসিনা দীর্ঘজীবী হন, সুদীর্ঘজীবী হন, এবং যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশে পরিণত না হচ্ছে, ততদিন হাসিনা সেখানে নেতৃত্ব দিন। আমি একটা জিনিস অবাক হয়ে যাই, আমি হাসিনাকে ছাত্রী জীবন থেকে চিনি এবং ছাত্রী জীবন থেকে এই জীবন পর্যন্ত তার যে পথ চলা, সেই পথ চলায় যে অগ্রগতি, এইটা বিস্ময়কর। সেই প্রথম বছর বিএ ফার্স্ট ইয়ার তাকে যা দেখেছিলাম, আর এখন যখন তাকে দেখি, এখন যখন তিনি এক একদিন একটা নতুন নতুন বাংলাদেশের জন্য স্বপ্ন নিয়ে আসেন, তখন বিস্মিত হতে হয় যে এই হাসিনা সেই হাসিনা, এই হাসিনা কোথায় উঠে এসছে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশকে অগ্রসর করছে, বাংলাদেশের মানুষকে আশা দেখাচ্ছে। এখন থেকে 10 বছর আগেও বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখতে পারত না, এখন তারা সেটা দেখতে পাচ্ছে হাসিনার জন্য, যে স্বপ্ন স্বপ্ন নয়, স্বপ্ন বাস্তব। এবং বাংলাদেশে অনেক স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এবং যদি আমরা বেঁচে থাকি আমরাও হয়তো দেখে যাব, যেগুলো বাংলাদেশের মানুষ কোনো দিন কল্পনা করে যে বাংলাদেশ এই পথে অগ্রসর হতে পারবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ পিছিয়ে থাকবে না। এবং সেটা সম্ভবপর হয়েছে কেবলমাত্র শেখ হাসিনার জন্য, তার চারিত্রিক দৃঢ়তার জন্য, তার চারিত্রিক বলিষ্ঠতার জন্য, তার সাহসের জন্য, অদম্য সাহসের জন্য। মনে হয় পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশকে অগ্রসর করে নেবার জন্যই সৃষ্টি করেছিলেন। আমরা তার সুদীর্ঘ জীবন কামনা করি তার এই শুভ জন্মদিনে, এবং আশা করি তিনি আমাদের সামনে থাকবেন এবং আমাদের নতুন নতুন পথে অগ্রসর আমরা হতে পারব। অসংখ্য ধন্যবাদ। সুলতানা কামাল,
আপনার কাছে আসলে তার জীবনের অনেকগুলো বিষয় কাছ থেকে আপনি দেখেছেন। অধ্যাপক রফিকুল ইসলাম স্যার যখন বলছিলেন তখন মনে পড়ছিল 2 বছর আগে যেই চলচ্চিত্রটি বাংলাদেশের মানুষ দেখেছে, হাসিনা এ ডটার্স টেল, সেখানে তার কনিষ্ঠ কন্যা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা বলছেন একটি দৃশ্যের ভিতরে যে আমি যদি মার কাছে এখন বলতে পারতাম যে মা, তোমার ওই আলসে ঘরের মেয়েটা কিন্তু এখন আর নাই, তোমার এই বড় মেয়ে আজকে দুর্বার গতিতে সারা পৃথিবীতে মধ্যে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। তা আজকের এই সময়ে আমি খুব স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। তার মানবিক গুণাবলীর কথা আপনি প্রায় সময় বলেন, তার মানবিক সত্তার কথা বলেন, বন্ধুত্বকে তিনি খুব মর্যাদা দেন এবং তার যে অসাম্প্রদায়িকতার চেতনা সেটার কথা আপনি প্রায় বলেন। এবং আপনার মা জননী সাহসিকা বেগম সুফিয়া কামালকে কি তিনি শ্রদ্ধা করতেন, কিভাবে তিনি তার কথা মান্য করতেন, আপনার অনেক কথার মধ্যে দিয়ে আমি পেয়েছি, দেশবাসী অনেকে তা জানে। এই স্মৃতিগুলো, টুকরো টুকরো স্মৃতিগুলো যদি একটু বলেন আপনি। রাজনৈতিক পরিবারের সদস্য হিসাবে, একটা শিশু কন্যা হিসাবে তাকে প্রতিনিয়ত নানা ধরনের বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়েছে এবং সেই সময় তো তাদের বন্ধুর দরকার হয়েছে, তাদের ভালোবাসার দরকার হয়েছে, সমর্থনের দরকার হয়েছে। সেই জায়গা থেকে যদি আমার মার কথা দু একটা কথা বলতে পারি, যেটা আমি নিজে খুব বেশি একটা বলতেও চাই না, কারণ সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অনেক জায়গায় উল্লেখ করেছেন এবং যারা তাদের দুজনকে একসঙ্গে দেখেছেন তারা অনেকেই সেটা জানেন। তারপরেও আমি বলবো যে আপনার তো একটু বলি, আপনার তো 61 সালে যখন আপনারা ধানমন্ডিতে চলে আসলেন, প্রায় একই সময়ে কিন্তু দুটো পরিবার চলে আসলো। প্রায় একই সময় না, একদম একই দিনে, একই বছর একই দিনে আমরা ধানমন্ডি 32 নম্বর রাস্তায় আসি 61 সালে। তখন আমরা মাত্র কৈশোরে পা রেখেছি এবং তার পরবর্তী সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা একসঙ্গেই বড় হয়েছি, একসঙ্গেই পথ চলেছি। হয়তো আমাদের পথ চলার যে দিকটা সেটা কখনো কখনো ভিন্ন দিকে আমরা গেছি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বাংলাদেশে তো আমরা একসাথে বেড়ে উঠেছি, বাংলাদেশের জন্য একসাথেই আমরা থেকেছি। তো সেই জায়গায় যখন বঙ্গবন্ধুর কন্যা হিসাবে শুধু নয়, একজন মেয়ে হিসাবে, একজন নারী হিসাবে আমার মার কাছে শেখ হাসিনার একটা অন্যরকম অবস্থান ছিল এবং আমার মাকেও তিনি মাতৃসমা হিসাবে দেখেছেন, আমার মাও তাকে কন্যা সম দেখেছেন এবং কখনোই আমাদের মনে হয়নি যে তিনি আমাদের থেকে শেখ হাসিনাকে অন্য কোন রকম জায়গায় স্থান দিয়েছেন। তো সেই জন্যই তার প্রতি যে পরস্পরের প্রতি যে একটা গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল, সেখানে আমরা কখনো মাঝখানে আসি নাই। আমরা তার গর্ভজাত সন্তানদের সেখানে কোনো আসার প্রয়োজন হয়নি, সেটা মা এবং আপনার লেখা থেকে উৎকলন করছি। এই জায়গাটা একটা দারুণ জায়গা সুলতানা কামাল। এত কথা বলার কারণ এই যে প্রকৃতপক্ষে হাসিনার সাথে সমবয়সী, সমপাঠী, প্রতিবেশী হয়েও আমার সাথে তার সম্পর্কের যে মাত্রা, তার থেকে অনেক বেশি গভীর আত্মীয়তার উপলব্ধি বোধ ছিল হাসিনার। আমার মার তার প্রতি অসম্ভব রকম একটা মমত্ব বোধ ছিল এবং যে কথাটা কিছুক্ষণ আগে প্রফেসর রফিকুল ইসলাম বললেন কিংবা সৈয়দ আনোয়ার হোসেনও বলেছেন যে তার মধ্যে মা যেই সম্ভাবনাটা দেখতেন, তার মধ্যে বাংলাদেশের যে ছবি দেখতেন, মার দেশপ্রেম, মার বাংলাদেশের প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের প্রতি যে আনুগত্য, সবকিছুর একটা সম্ভাবনা তিনি নিশ্চয়ই হাসিনার মধ্যে এত দৃঢ়ভাবে, এত পরিষ্কার ভাবে দেখতে পেতেন এবং এত অবসম্ভাবী ভাবে দেখতে পেতেন, যার জন্য শেখ হাসিনার একটা বিশেষ অবস্থান আমার মার কাছে ছিল, সেটাতে কোনোই সন্দেহ নাই। এবং আমরাও তাকে বন্ধু হিসাবে অত্যন্ত ভালোবাসার জায়গায় দেখেছি সবসময় এবং পেয়েওছি। শুধুমাত্র আমরাই যে বন্ধু হিসাবে তাকে দেখেছি তা না, তাকে আমরা বন্ধু হিসাবে অত্যন্ত কাছের এবং অত্যন্ত যত্নশীল একজন মানুষ হিসাবে পেয়েছি, সেটা এখন পর্যন্ত বজায় আছে, সেটাতে কোনো সন্দেহ নাই। আমি অত্যন্ত স্বস্তি পেয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম যে বাংলাদেশের 50 বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ যখন আমরা পালন করছি, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বের জায়গায় আছেন। তিনি যদি সেখানে না থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশকে যেভাবে আমাদের দেখা উচিত, যেভাবে আমাদের চেনা উচিত, যেভাবে আমাদের জানা উচিত, সেই সুযোগটা আমরা পেতাম না। এটা যথার্থতা রয়েছে, কারণে যখন বাংলাদেশের 25 বছরের পূর্ণ হলো,
তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায়। বিএনপি তো বাংলাদেশে বিশ্বাস করতো না, তারা তো মিনি পাকিস্তান বানিয়ে ফেলছিল বাংলাদেশকে। কাজে 25 বছর পূর্তি কেন তারা করবে আর কি, এটা বুঝতে হবে আমাদের, বাস্তব সত্য। তো আমি তো সম্মোহন সাহসের কথা বলেছি, এখন তার মানবিকতার কথা বলি। একজন নেতাকে নানাবিধ গুণের সমন্বয়ে তার ব্যক্তিত্ব গড়ে তুলতে হয়। শেখ হাসিনার মধ্যে আমি তা লক্ষ্য করছি। গ্রামে গঞ্জে হাটে ঘাটে মাঠে যখন ঘুরতেন ফিরতেন করোনার আগে, আমরা অসংখ্য দৃষ্টান্ত পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় মানবিকতার দৃষ্টান্ত হচ্ছে নিরাশ্রয় উদ্বাস্তু রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া। চারটেখানি কথা নয়, বাংলাদেশের উপরে প্রচন্ড বোঝা চেপেছে, কিন্তু তবু শেখ হাসিনার সিদ্ধান্তে এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের মাথা উঁচু হয়ে গেছে। ব্রিটিশ চ্যানেল 4 শেখ হাসিনাকে বলেছেন মানবতার জননী। তো এটি কিন্তু বাঙালিরা দেয়নি, বাংলাদেশের কেউ মানুষ দেয়নি, বিদেশ দিয়েছে। যেমন বঙ্গবন্ধুকে পয়েন্ট অফ পলিটিক্স, এটা তো বাংলাদেশের মানুষ বলেনি, লরেন জনকিন্স, আমেরিকান লরেন জেনকিন্স দিয়েছে, ওই নিউজ উইকে লিখে আর কি। তো এখন কথা হচ্ছে শেখ হাসিনাও কিন্তু এই অভিধা পেলেন বিদেশ থেকেই। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই সংসদে বলেছেন যে বিগত বছরে 10 লাখ গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর দিয়েছেন। এই টাকা তার না, টাকা আওয়ামী লীগের না, টাকা সরকারের না, কিন্তু এটা তো পায়নি বাংলাদেশ আগে, বাংলাদেশের মানুষ তো পায়নি, মানুষ এখন পাচ্ছে, সেইটা কথা। এই যে মানবিক, কেউ এর ভাবনা ভাবেইনি। হ্যাঁ, উদ্ভাবনী ক্রিয়েটিভ লিডারশিপ। আপনি লক্ষ্য করুন, কমিউনিটি ক্লিনিক বলে যে ব্যবস্থার মধ্য দিয়ে চিকিৎসা সেবা তৃণমূল মানুষের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে, এটি তো অকল্পনীয় ছিল বাংলাদেশে। এটা শেখ হাসিনার অবদান। জাতিসংঘের মহাসচিব বান কি মুন তৎকালীন সময় হ্যাঁ। তিনি বাংলাদেশে এসেছিলেন। আচ্ছা। মৌলভীবাজারে একটা কমিউনিটি ক্লিনিক তিনি দেখেছে, জাতিসংঘে তিনি বক্তৃতায় বলেছিলেন দরিদ্র মানুষকে কিভাবে সেবা করা যায়। এই শেখ হাসিনার পথ বাংলাদেশে দেখিয়েছেন শেখ হাসিনা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বান কিভাবে কি মুন করা যায়। বলেছেন, উন্নয়নের পথ নির্দেশক, পায়োনিয়ার অফ ডেভেলপমেন্ট। ডক্টর হেনরি কিসিঞ্জার যা বলেছেন সেটা আমরা সবাই জানি, 72 তলাবিহীন জুড়ি। বঙ্গবন্ধুর জীবদ্দশায় 7-এর উপরে জাতীয় গড় প্রবৃদ্ধি হওয়াতে সেই আমাদের অভিসম্পাদটি কাটিয়ে উঠতেছেন। কিন্তু 1976-এ জাস্ট ফাল অ্যান্ড জে.আর. পার্কিনসন, দুজন উন্নয়ন অর্থনীতিবিদ, জাতিসংঘের পক্ষ থেকে 74-75 বাংলাদেশ দেখে শুনে যে 76 বই ছাপলেন, বাংলাদেশ এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। তাতে বললেন বাংলাদেশে যদি উন্নয়ন হয় তো সারা পৃথিবীর উন্নয়ন সব দেশেরই উন্নয়ন হবে, আর উন্নয়ন করতে গেলে 200 বছর লাগবে। 2016-তে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বলছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, যা এখনো আছে। 71-এ আমরা সারা বিশ্বের বিস্ময় ছিলাম, এখন সারা বিশ্বের বিস্ময়। করোনা সামলিয়ে, এত কিছু সমস্যা সংকট ষড়যন্ত্র সামলিয়ে বাংলাদেশ এগোচ্ছে প্রবৃদ্ধির বিচারে। অনেক আমার নিজস্ব মন্তব্য আছে যে উন্নয়ন হতে গেলে আরো সামনে যেতে হবে এবং আরো কিছু পূর্ব শর্ত পূরণ করতে হবে, তবে প্রবৃদ্ধি উন্নয়নের পূর্ব শর্ত। একদিনে তো সব হয় না, আমরা তো সেই পথে আছি, সেটা বুঝতে হবে। মানবিকতা বললাম, তার উদ্ভাবনী শক্তি বললাম, এবং তার চাইতে বড় কথা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লগ্ন একজন নেতা। এই ব্যাপারটিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফসল। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশকে গড়া যায় না, সেই জায়গাটিতে তিনি আছেন। শেখ হাসিনার সামগ্রিকভাবে যে ব্যক্তিত্ব, সেটাকে আমি বলতে পারি তার স্বপ্ন আছে, বঙ্গবন্ধুর স্বপ্নকে আত্মস্থ করে, এবং আমেরিকার একজন নেতৃত্ব গবেষক
জন সি ম্যাক্সওয়েল চমৎকার একটি কথা বলেছেন। তার বাংলা অনুবাদ হচ্ছে, নেতা তিনি যিনি পথ জানেন, সেই পথ পরিক্রমণ করেন এবং পথ দেখান। তো শেখ হাসিনাকে যখন আমি লক্ষ্য করি, তখন আমি এই তিনটি বৈশিষ্ট্য তার মধ্যে খুঁজে পাচ্ছি। কাজে তিনি তো নেতা, শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদের চেয়ে বড় তিনি নেতা। এবং আমার দেশ, সারা বিশ্ব, সব মিলিয়ে তিনি নেতা। জাস্ট ফ্যালান্ড এবং জে আর পার্কিনসন, দুইজন উন্নয়ন গবেষক, অর্থনীতিবিদ, একজন নরওয়েজিয়ান, একজন ব্রিটিশ, তারা যেটা বলেছিল সেটা 1976 সালে তৎকালীন পরিস্থিতিতে ব্যাখ্যা করে বলবার চেষ্টা করেছিল। কিন্তু আজকের বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটা সমীহর নাম। সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, ব্রিটিশ যে গবেষণা প্রতিষ্ঠান, এই করোনাকালীন সময়ে তারা বলেছে 2035 সালে বাংলাদেশ হবে 23তম অর্থনীতির দেশ সারা পৃথিবীতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয় শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের কথা দিয়ে। অধ্যাপক রফিকুল ইসলাম। আমি আমার ছাত্রীর সুদীর্ঘ জীবন কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং কামনা করি যে তিনি আমাদের নেতৃত্ব দেন, যে নেতৃত্ব দিচ্ছেন নতুন নতুন, সেই নেতৃত্বের যে পথ দেখাচ্ছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনা দীর্ঘজীবী হন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক রফিকুল ইসলাম, সুলতানা কামাল আপনাকেও, এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। প্রিয় দর্শক, স্বপ্ন সারথী শেখ হাসিনা এই নির্ধারিত সময়ের ভিতরে তিনজন আলোচকের আলোচনা খুবই অসম্ভব একটি ব্যাপার। আমার এখনো মনে পড়ছে 1991 সালে নির্বাচনের পর যখন সবাই খুব দুঃখ ভারাক্রান্ত, নানান রকম কথাবার্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বলছেন, দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছেন, তখন রাগে ক্ষোভে দুঃখে বঙ্গবন্ধু কন্যা তিনি পদত্যাগ করেছিলেন। সাথে সাথে ছুটে এসেছিলেন সাহসী জননী বেগম সুফিয়া কামাল। তিনি বলেছিলেন, তুমি যদি দায়িত্ব না নাও, আওয়ামী লীগের দায়িত্ব যদি না নাও, তাহলে বাংলাদেশ বাংলাদেশে থাকবে না, তোমাকে দায়িত্ব নিতেই হবে। আমরা বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ, কখনোই কোনোভাবে পথ হারাবে না বাংলাদেশ। তার সুদীর্ঘ জীবন কামনা করছি। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।